হ্যালো এভরিওয়ান, তুনিরের ডায়েরির আরও একটি রোমাঞ্চকর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তুনির। একটা পজেস কেস কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের ঘটনাটি শুনলেই আপনারা উপলব্ধি করতে পারবেন। ধরুন, আপনি একটা খুব সস্তায় রুম ভাড়া পেয়ে গেলেন, অথচ রুমটির একটি ভয়ানক ইতিহাস আছে। সেটি বাড়িওয়ালা আপনাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। একদিন দুদিন থাকার পর আস্তে আস্তে বুঝতে পারলেন রুমটি হন্টেড, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এমনই একটি ঘটনা আজ হাওড়া আমতা থেকে পাঠিয়েছে সুব্রত সাউ। 2009 সালে ওর দাদার সাথে এমন কিছু ঘটে যা ব্যাখ্যা করা প্রশ্নাতীত। সুব্রত যেভাবে লিখে পাঠিয়েছে আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। হ্যালো তুনিরদা, আমি সুব্রত, আমরা দক্ষিণ পাড়া থেকে বলছি। ঘটনাটা ঘটেছিল আমার এক দাদার সাথে। প্রথমে বলি, আমরা 3 ভাই। 2009 সাল নাগাদ আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। বাবার পাশে দাঁড়ানোর জন্য বর্দা উড়িষ্যায় সোনার কাজে নিযুক্ত হয়। তারপর পালা আসে মেজদার। বর্দা যাওয়ার 6 মাসের মধ্যেই মেজদা ওই একই জায়গায় কাজের ডাক আসে। ব্যাপারটা ঘটে বর্দার কাছে যাওয়ার 3 থেকে 4 দিন পর। উড়িষ্যায় ওরা একটা খালি ঘর পেয়ে যায় খুব কম দামে। যেহেতু দুজনকে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়, তাই ঘরটির ব্যাপারে অত ইতিহাস ঘেঁটে দেখেনি। একদিন এমন হয়, রবিবার হওয়ায় সোনার দোকান বন্ধ। মেজদা বাথরুমে স্নান করতে গেছে, আর বর্দা ঘরে মাংস ভাত রান্না করছেন। হঠাৎ একটা তীব্র চিৎকার শোনা যায় মেজদার। রান্না ফেলে বর্দা ছুটে যায় বাথরুমে। যেহেতু পাশের ঘরে অন্য কাজের লোকেরা থাকতো, তারাও এগিয়ে আসে। দরজা খুলে দেখে বাথরুমের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন মেজদা। সকলে মিলে মেজদাকে ধরাধরি করে নিয়ে আসে বিছানায়। চোখে মুখে জল চেটালে জ্ঞান আসে, কিন্তু কিছু কথা বলেন না। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও তিনি কোনো উত্তর দেন না। সবাই ভাবে মানসিক চাপ থেকে এমনটা হতে পারে। পরদিন সকালে বাজার করতে যায় মেজদা, কিন্তু হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছু চেনা লোক বাড়ি দিয়ে যায় ওনাকে। বর্দা ডাক্তার দেখায় মেজদাকে। ডাক্তার কিছু টেস্ট করতে দেয় বটে, কিন্তু সেদিন রাতে ধুম জ্বর ওঠে ওর। বর্দা মাঝরাতে উঠে একবার জ্বর দেখতে যায়, কিন্তু উনি যা দেখেছেন আজও অবধি বলেননি। বর্দা জানায়, আমি ভাবলাম একবার দেখে আসি জ্বর কমলো কিনা। ও বাবা, যেই ঘরে ঢুকেছি দেখি ঘরটায় কি অষ্টিনী গন্ধ। মেজো ভাই চুপ করে বসে আছে। আমি জিজ্ঞাসা করি, কি হলো ভাই, বসে আছিস কেন? তখন ওর চোখগুলো দেখি টকটকে লাল, গা মরার মতো ঠান্ডা, অথচ ওর তখন জ্বর হয়েছে। আমি সজোরে ঠেলা দিতেই একটা বিকট গোঙানি শব্দ করে অজ্ঞান হয়ে যায়। পরদিন আর দেরি করেননি। মেজদাকে সঙ্গে করে নিয়ে বর্দা রওনা হয় বাড়ির দিকে। ট্রেনে আসার সময় লক্ষ্য করেন মেজদা সম্পূর্ণ সুস্থ। ট্রেন যখন হাওড়া স্টেশনে ঢোকে, মেজদা কেমন একটা অন্যমনস্ক হয়ে যায়। বাড়িতে নিয়ে আসতে আসল রূপ দেখাতে শুরু করে। প্রায়শই চুপচাপ বসে থাকতো।
কারোর সাথে তেমন কোনো কথা বলতেন না। জেঠিমা প্রায় বলতেন, কেন যে কাজে গেল কে জানে। ছেলে আমার কত কথা বলতো, এখন মুখে একটা সাড়া নেই। একদিন বিকেলে আমি বর্দার মেজদাকে নিয়ে আমতা মাঠে খেলা দেখতে গেছি। বলে রাখা ভালো, মাঠের পাশেই শ্মশান। আমরা খেলা দেখতে মত্ত। সেই ফাঁকে মেজদা কখন শ্মশানে গিয়ে বসে আছে বুঝে উঠতে পারিনি। আমি আর বর্দা বাড়ি আসতে মা বলেন, তোরা মেজদাকে নিয়ে আর কোথাও যাবি না। আমি সনাতন তান্ত্রিককে কাল আসতে বলেছি, ওকে একবার ঝাড়িয়ে নেব। সেদিন রাতে মা মেজদার জন্য লুচি আর আলু কষা রান্না করে। আমার কাকার মেয়ে যখন মেজদাকে খাবার দিতে যায়, মেজদা থালা ছুঁড়ে ফেলে দেয়। মা, জেঠিমা, কাকিমা সবাই ছুটে আসে। মা বলতে থাকে, কে কে তুই? কে আমার ছেলেকে ধরেছিস? কি বলবো তুনিরদা, আমি নিজের চোখে দেখেছি এটা আমার সেই চেনা মেজদা নয়। চোখ তার জবা ফুলের মতো লাল, গা ঠান্ডা বরফ, গলার স্বর সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। একটা ভারী মেয়ের গলায় মেজদা কথা বলছে। তোরা কি ভেবেছিস আমি ওকে সহজে ছেড়ে দেব? ও যে বাড়িতে থাকতো, ওই বাড়ির বাথরুমে আমি বিষ খেয়ে আত্মহত্যা করি। তোদের বাড়িওয়ালা আমাকে ভালোবেসে বিয়ে করবে বলেছিল। যখন আমার পেটে বাচ্চা এসে যায়, আমি কত করে বলেছি বিয়ে করতে, করেনি। শেষে আমি বিষ খেতে বাধ্য হয়েছি। তোর ভাইকে কতবার সাবধান করেছি, চলে যা বাড়ি থেকে, ও যায়নি। এখন আমি ওকে আর ছাড়বো না, ওকে না নিয়ে আমি যাব না। এরপর মেজদা আবার অজ্ঞান হয়ে যায়। মা চোখে মুখে গঙ্গা জল ছিটিয়ে দেয়। পরদিন সনাতন তান্ত্রিক এসে যজ্ঞ করে বলেন, বেশ আষ্টে পিষ্টেই ধরেছে, তবে এই মাগিকে আমি তাড়িয়েই ছাড়ব। আমি লক্ষ্য করি যজ্ঞের আগুন যত বাড়তে থাকে তত মেজদার গোঙানির আওয়াজ শোনা যায়। একটা সময় মেজদার সমস্ত শরীর নিস্তেজ হয়ে পড়ে। তখন ওই তান্ত্রিক বলেন, নাও, এখন বিপদ কেটে গেছে। ওই পেতনিকে তাড়িয়েই ছেড়েছি। ওর শরীর এখন দুর্বল, যাও ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। এরপর মেজদা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তার শুকিয়ে যাওয়া শরীর ধীরে ধীরে সবল হয়ে উঠেছে। এখন বলতে পারো সম্পূর্ণ সুস্থ আছে। তো এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তোমার শ্রোতাদের শুনিও। ভালো থেকো তুনিরদা।